গীতা সত্যি সামনে আনতেই ভয় পেয়ে গেল অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা রেডি হয়ে যাচ্ছে কোর্টে যাবে বলে, আর এদিকে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে, কিন্তু এখনও গীতা আসেনি। কাকিমণি বলে, কিরে তোর বউ কোথায় গেল স্বস্তিক, এখনও আসলো না? তখনই গিনি বলে, আসবে হয়তো, কাল রাতের ঘোর এখনও কাটেনি। কথাটা শোনার পরেই সাত্বিকের খুব রাগ হয়। এর মধ্যেই কাকিমণি বলে, কাল অনেক রাতে শুনেছি ফুলশয্যার ঘরে গেছে, সেই জন্যই হয়তো এখনও ঘুমাচ্ছে। এরপর সবাই মিলে ব্রেকফাস্ট করতে থাকে, আর তখনই গিনিকে অর্ডার দেয় জাগৃতি। বলে যে, শোনো গিনি, তোমার থেকে 2-4টে শাড়ি গীতাকে দিয়ে দেবে, না হলে যা শাড়ি পরবে এই বাড়ির বউরা সেই রকম শাড়ি পরেই না। তখনই গীতা এসে বলে, আমি যেই পোশাকটা পরেছি সেটা পরার জন্য অনেক যোগ্যতা লাগে, ডিগ্রি অর্জন করতে হয়, না হলে এই পোশাকটা পরা যায় না। তখনই জাগৃতি বলে, কি তুমি এই পোশাক পরে এসেছো কেন? আর তখন বলে গীতা, কেন বলুন তো, আপনি কি ভুলে গেছেন আমি এলএলবি করেছি, আমি একজন উকিল, তো উকিলের পেশা যেখানে সেখানেই তো যাবে, তাই নয় কি? এরপর জাগৃতি বলে, আচ্ছা তুমি কি একটু মন দিয়ে সংসারটা করতে পারছো না কেন বলো তো? কিসের জন্য? তোমাকে এত বার করে রিকোয়েস্ট করছি মনটা দিয়ে সংসার করো, তুমি সেই একই কাজ বারবার করে করে যাচ্ছ। তখনই গিনি বলে, এই শোন, তুই কোথাও যাবি না, মনটা দিয়ে সংসারটা কর। গীতা তখন বলে, গিনি মুখার্জি, আপনাকে একটা কথা বলি, আপনি ভুলে যাবেন আপনি অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে কথা বলছেন। আমি এই বাড়িতে সংসার করবার জন্য আসিনি, আমি যেই কারণে এসেছি সেই কারণটা আমি আর কদিন পরেই আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেব। জাগৃতি তখন বলে, আবার আবার তুমি উল্টোপাল্টা কাজকর্ম শুরু করেছো। স্বস্তিক, তুই বারণ কর না ওকে কোর্টে যেতে, ওকে বল না এখানে সংসারটা সুখের করতে, এখানে তো সব কিছুই আছে, কোনো কিছুর তো অভাব নেই, তাহলে তোর বউ খালি খালি এরকম ঝামেলা করতে চাইছে কেন? তখন স্বস্তিক বলে, মা, উনি যেটা করতে ভালোবাসে ওনাকে অবশ্যই সেটাই করতে দেওয়া উচিত, তুমি আর আমি ওনাকেই বলে আটকাতে পারি না, উনি একজন স্বাধীন মানুষ। আর তার মধ্যেই গীতা তখন বলে, বড়বাবু ফোন করেছে, আর বলে, বড়বাবু এক্ষুনি পদ্ম আপনার কাছে পৌঁছাবে, ও যেই সমস্ত এফআইআরটা করতে চাইছে সেটা দয়া করে একটু নেবেন। আরেকজন অপরাধীর নাম আপনাকে লিখতে হবে, তার নাম হচ্ছে কাব্য। আর এই কথাটা শোনার পরেই জাগৃতি, গিনি, সাত্বিক সবাই চমকে যায়। আর জাগৃতি তখন বলে, তুমি কাব্যকে এর মধ্যে টানতে চাইছো কেন? কি তুমি কি শুরু করেছো বলো তো? গীতা তখন বলে, যে বা যারা অপরাধ করবে তাদেরকেই তো শাস্তি পেতে হবে, তাই না? কাব্য ব্যানার্জি যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি কাব্য ব্যানার্জিই পাবে। এর মধ্যেই সাত্বিক বলে, তা কি অন্যায় করেছে কাব্য? গীতা বলে, সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে। এরপর পদ্ম চলে এসেছে। পদ্ম বড়বাবুর ফোন থেকে ফোন করে গীতাকে, আর বলে, দিদি আমার খুব খারাপ লাগছে, তুমি সবে সবে ওই বাড়ির বউ হয়ে গেছো, তারপর থেকেই তোমার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। গীতা বলে, শোন, তোকে ও সমস্ত নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছিস? তুই নিজের লাইফটাকে নিয়ে ভাব, সেটাই কাজে দেবে, বাদবাকিটা আমি ঠিক সামলে দেব। গীতা তখন বলে, আমি এখন ফোনটা রাখছি বলে কেটে দেয়। আর যখনই বেরোতে যাবে ভজন তখন বলে, তোর খুব রোয়াব তাই না, তোকে এত বারবার করে সবাই বারণ করছে, তুই তাও কানে নিচ্ছিস না কথাটা। গীতা তখন বলে, আমার হাতে তো আর কোনো উপায় নেই, কারণ আমাকে তো ওকালতিটা করতেই হবে। এরপরেই জাগৃতি বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ব্রেকফাস্ট করে যাও, এখানে বয়েলড এগ আছে, স্যান্ডউইচ আছে, জুস আছে, চাইলে ইংলিশ ব্রেকফাস্টও করে দিতে পারি। তখনই গীতা বল, লাগবে না, আমার সকালবেলায় 1 কাপ লিকার চা দিয়ে শুরু হয়, আর খাস্তা বিস্কুট, তারপরে মুড়ি ঘুগনি খেয়েই আমি কোর্টে বেরিয়ে যাই। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। জাগৃতি বলে, এই মেয়েকে সোজা করা এতটাও সোজা না। এরপর গীতা বেরিয়ে যায় কোর্টে, আর বাড়ির সবাই গীতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। গিনি তখন বলে, এইভাবে ভালো কথায় ও সোনার মেয়ে না, যদি শুনতো তাহলে অনেক আগেই শুনতে পারতো, ওকে এইভাবে জব্দ করা যাবে না, ওকে জব্দ করতে গেলে অন্য কিছু করতে হবে। মেহেক বলে, তোমরা ভুল করছো, যেই পাপা সবার বিরুদ্ধে আরামসে কেস লড়ে সেই পাপাও কিন্তু ওকে দেখে ভয় পায়, তাই ওকে একটু সমঝে চলো, মনে থাকে যেন। এর মধ্যেই গীতা তো ফিরে এসেছে, আর গীতার সাথে দেখা করতে এসেছে চন্দ্রনাথ বাগিচ তার মেয়েকে নিয়ে। দেবরূপাকে যেভাবে শ্বশুরবাড়ি থেকে মারা হয়েছিল সেটাকে একটা অ্যাক্সিডেন্ট কেস বলে
চালিয়ে দিয়েছিল অগ্নিজিৎ মুখার্জি। সেই কেসটাই আবার রিওপেন হবে। এবার সেই কেসটা তদন্ত করবে গীতা এলএলবি। আর তারপরেই তখন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে, এরা এখানে কি করছে, কি করছে এরা এখানে, কেন এসেছে চন্দ্রনাথ বাগিজ এখানে? তখনই গীতা বলে, কারণ ওনার মেয়ের কেসটা আবারও রিওপেন হবে আর তদন্ত করা হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। গীতা বলে, তাই নাকি? তাহলে দেখা যাক কেমন অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেদিনকার। আপনি এত ভয় পাচ্ছেন কেন? সত্যি সামনে চলে আসবে। চন্দ্রনাথ বাগিজ বলে, এই যে অগ্নিজিৎ মুখার্জি, আমি আপনাকে অনেক টাকা দিয়েছিলাম, নিঃস্ব হয়ে গেছি আমি। আমার থেকেও বেশি টাকা দিয়েছিল ওই আমার শয়তান জামাইটা, তার জন্য ওকে জিতিয়ে দিয়েছেন তাই না? কিন্তু গীতামা আমাকে কথা দিয়েছে ও এই কেসটা জিতে তবেই ছাড়বে। এরপরেই অগ্নিজিৎ বলে, তাই নাকি? আমিও দেখতে চাই কি করে গীতা এই কেসটা জিততে পারে। গীতা তখন বলে, কেস তো আমি জিতবই, যেভাবেই হোক না কেন, আমাকে দেখি কে আটকায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, বাড়াবাড়ি করো না, বুঝতে পেরেছ? বাড়াবাড়ি করো না। গীতা তখন বলে, বাড়াবাড়ি কে করছে? আমার তো কোনোভাবেই মনে হয় না বাড়াবাড়িটা আমি করছি। সত্যি সামনে আসতেই নিজেকে আর ধরে রাখতে পারছেন না, তাই না অগ্নিজিৎ মুখার্জি? তখনই অগ্নিজিৎ বলে, এই মুখ সামলে কথা বলতে বলেছি, কিন্তু ভুল ভাল কথা বলবে না তুমি, বুঝতে পেরেছ? তখন আর গীতা কথা বাড়াতে চায় না। চন্দ্রনাথ বাগিজকে এইটুকু আশ্বাস দেয়, কেসটা সে লড়বে আর জিতবেও। চন্দ্রনাথ বাগিজ বলে, তোমার খুব ভালো হোক মা, তুমি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, তোমার ভালো হওয়াটা দরকার। এর মধ্যেই দেখা যায় সাত্বিক ঘরে চলে গেছে। গিনি তখন বলে, কি ভাবছো বলো তো? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি আবার কিছু একটা গন্ডগোল করবে। সাত্বিক বলে, যাও গিয়ে দেখে এসো গীতা আর স্বস্তিকের ফুলশয্যার বেডরুমটা। এদিক থেকে ওদিকেও একটা ফুল যায়নি, সব কিছু যেমন সাজানো ছিল তেমনই আছে। তুমি জানো না, একটা মেয়ে হয়ে তো আরেকটা মেয়ের ব্যাপারে জানাটা উচিত যে ফুলশয্যার ঘরে ঠিক কী কী হতে পারে। ওরা যে স্বামী স্ত্রী না, সেটা আমি ধরে ফেলেছি, অনেক আগেই ধরেছিলাম, আর এখনও আমি বুঝতে পারছি। গিনি বলে, তোমার মাথায় এসব কূটনীতি বুদ্ধিগুলো কি করে আসে বলো তো? তুমি ভুলে যাচ্ছ যে তোমাদের সম্পর্কটা একটা কুরজনের সম্পর্ক, আর তুমি স্বস্তিকের ঘরে গিয়ে সমস্ত কিছু করেছো। দেখো, ভালো কথা বলছি, এখনও সময় আছে, বদলে যাও, বদলে গিয়ে নতুন করে সংসারটা করো। কেন অশান্তি লাগাতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। সাত্বিক বলে, আমি সংসার করলে গীতার সাথেই সংসার করব, আর কারোর সাথে না। জাগৃতি বলে, সাত্বিক কেন এরকম করছিস তুই? তুই কী বলছিস? তুই এটাই বলতে চাইছিস গীতা আর স্বস্তিক বিয়েই করেনি? হতে পারে না, আমার ছেলে আমাকে ঠকাতে পারে না। তখনই সাত্বিক বলে, হ্যাঁ মা, আমি যেটা বলছি সেটা একদমই ঠিক। জাগৃতি বলে, বিশ্বাস করি না তোর কথা, তুই গিনিকে সরানোর জন্য এইসব কথা বলছিস। গিনিকে অ্যাকসেপ্ট কর সাত্বিক, ও ভালো মেয়ে, কেন বুঝতে পারছিস না? আমরা বাবা মা হিসেবে এটুকুই চাই, তোরা দুই ভাইতে সংসারটা সুখের কর, এটুকুই আমাদের চাওয়া পাওয়া, আর আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। সাত্বিক বলে, সেটা আর হবে না মম, তুমি দেখে নিও, কারণ আমি জানি গীতা স্বস্তিককে বিয়ে করেইনি।